ক্লাস 9 সেকেন্ড সামেটিভ কিংবা ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্নটা করতে হবে। আর চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো করতে হবে বোর্ডে লিখে দিয়েছি। চতুর্থ অধ্যায় থেকে আজকের কোন বিষয়টি আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাও তোমাদের সামনে আজকে শেয়ার করব বিস্তারিতভাবে। দেখে নাও ভিডিওটা। প্রথমে দেখে নাও শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন হয়েছিল। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেছিলেন কে? শিল্প বিপ্লব কথাটি কোন শব্দ থেকে প্রথমে কে ব্যবহার করেন? শিল্প বিপ্লব কোন দেশে প্রথম হয়েছিল এবং শিল্প বিপ্লবের ফলে ইউরোপের মানচিত্রের কি পরিবর্তন ঘটেছিল? শিল্প বিপ্লবের জন্য কোন কোন উপকরণগুলো দরকার হয় এবং সবশেষে এই শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল কি ছিল? আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রথমে আসি, শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেন। সময়কাল প্রায় 1760 খ্রিস্টাব্দ নাগাদ। অনেক ঐতিহাসিকদের মতে এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। 1760 প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে, মনে থাকবে। পরে হচ্ছে শিল্প বিপ্লব শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? লুই গিয়ম অটো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই শব্দ দুটোর মধ্য দিয়ে ফার্স্ট তিনি শিল্প বিপ্লব কথাটি তিনি ব্যবহার করেছিলেন। কিন্তু এই কথাটি যার লেখার মধ্য দিয়ে জনপ্রিয় হয়েছিলেন তিনি আর কেউ নন, আর্নল্ড টয়েনবি। আর্নল্ড টয়েনবি। তাহলে মনে থাকবে যে শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনে। শিল্প বিপ্লব কত সালে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দের এই সময়কালে ধরা হয়। শিল্প বিপ্লব কথাটি প্রথমে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এখানে লেখা আছে লুই গিয়ম অটো। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেছিলেন কে? আর্নল্ড টয়েনবি, একজন সাহিত্যিক। প্রথম তার সাহিত্যের মধ্য দিয়ে এই কথাটি প্রথমে তিনি জনপ্রিয় করেছিলেন এবং সারা বিশ্ব তারপর থেকে শিল্প বিপ্লব কথাটা নিয়েই কিন্তু তারা মেতে উঠেছে। এখন প্রশ্ন হলো যে ইংল্যান্ডে, পৃথিবীতে এতগুলো দেশ আছে, প্রায় 260টি দেশ আছে, সেই 260টি দেশের মধ্যে কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? এর রসদটা কি এবং কেন অন্যান্য ইউরোপের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে হয়নি? কেন অস্ট্রিয়াতে হলো না আগে? কেন জার্মানিতে আগে হলো না? কেন বেলজিয়ামে আগে হলো না? কেন সুইডেনে আগে হলো না? কেন ডেনমার্কে আগে হলো না? কেন রাশিয়াতে আগে হলো না? আমেরিকাতে আগে হলো না? কারণ কি? কারণগুলো এবার আমরা বোর্ডে লিখেছি, এটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমি যে পয়েন্টগুলো লিখেছি, প্রথমে একটা ভূমিকা লিখেছি। ভূমিকাতে কি লিখবো? যে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের পর, তার আগে বলে দিই শিল্প বিপ্লব কাকে বলে। শিল্প বিপ্লব হলো মানুষের কায়িক পরিশ্রমের বদলে, মানুষ শারীরিক পরিশ্রমের বদলে যখন যন্ত্রের দ্বারা কোনো জিনিস উৎপাদন করা হয় সেটাকেই আমরা বলছি শিল্প বিপ্লব। আবারও বলছি, কায়িক পরিশ্রমের বদলে যন্ত্রের দ্বারা অল্প সময়ে বেশি উৎপাদন যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসে সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব প্রথম হয়েছিল? প্রথমত ইংল্যান্ডে যন্ত্র বিপ্লব বা যন্ত্র আবিষ্কারের বিপ্লব ঘটেছিল। মনে থাকবে, পৃথিবীতে প্রথমে আবিষ্কার কর্ম, শিল্পের অনুসারী আবিষ্কার কর্ম প্রথমে হয়েছিল ইংল্যান্ডে, যার জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটেছিল। উড়ন্ত মাকু, ওয়াটার ফ্রেম, নিরাপত্তা বাতি, বাষ্পচালিত ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, এই সমস্ত কিছু আমরা দেখব। ব্লাস্ট ফার্নেস, লোহা গলাবার চুল্লি, এই সমস্ত কিছু আমরা দেখব ইংল্যান্ডের দিকেই প্রথমে হবে এবং যার জন্যে বস্ত্র শিল্পে পাওয়ারলুম ব্যবস্থা, ওয়াটার কাটরাইট, যে ওয়াটার চালিত যে যন্ত্র আবিষ্কার, এইগুলো
প্রথমে কিন্তু ইংল্যান্ডে হয়েছিল, যার জন্য ইংল্যান্ডে বস্ত্র শিল্পের ব্যাপক উৎপাদন বেড়ে গিয়েছিল। এই বিশাল ব্যাপক বস্ত্র শিল্পের উৎপাদন যখন বেড়ে গেল, তখন ইউরোপে আর কোনো জায়গা নেই ব্যবসা করার, কারণ ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো সব সেখানে তাদের জায়গা বা বাজার দখল করে নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে চলে এলো লাতিন আমেরিকার দেশ, ইউরোপ মহাদেশের থেকে বেরিয়ে আসলো লাতিন আমেরিকার দেশ, এশিয়া মহাদেশের দেশ ভারতবর্ষ বেছে নিল, সেখানে তার উদ্বৃত্ত পণ্য বিক্রি করতে লাগলো। বিষয়টা আবার অন্যদিকে চলে গেল। যাই হোক, আমরা বলবো প্রথম পয়েন্ট আবিষ্কার। এই আবিষ্কারের মধ্যে যে বিষয়গুলো বললাম ওইগুলো লিখবে, যে প্রথমে বাষ্পচালিত ইঞ্জিন, রেল ইঞ্জিন, প্রথমে ওয়াটার ফ্রেম, প্রথমে মিউল, প্রথমে উড়ান্ত মাকু, নিরাপত্তা বাতি, যাই বলো না কেন এইগুলো ইংল্যান্ডে প্রথমে হওয়ার কারণে, এবং বস্ত্র শিল্পের যন্ত্রের আবিষ্কার প্রথম ইংল্যান্ডে হওয়ার কারণে ইংল্যান্ডে এই প্রথমে শিল্প বিপ্লব ঘটেছিল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অনুকূল পরিবেশ। ভীষণ পরিমাণের দরকার অনুকূল পরিবেশ। স্কুলে আমরা যখন পড়াই তখন ক্লাসটাই যদি মেনটেন না করতে পারি, স্টুডেন্টরা যদি কেওয়াস সৃষ্টি করে, চঞ্চলতা দুষ্টুমি যদি করে থাকে, আমরা ক্লাসটা নিতে পারবো না এবং ক্লাসটা কেউই গ্রহণ করতে পারবো না। আমরা কি বলতে চাইছি, আমাদের আজকে পড়ানোর উদ্দেশ্যটা কি, আমরা কোন বিষয় সম্পর্কে জানবো, এই ব্যাপারটা স্টুডেন্টদের মধ্যে প্রথমে আস্তে আস্তে গল্প চলে, কথা চলে, তাদের সঙ্গে ব্যবহারিক সামাজিক জীবনের আলোচনার মধ্য দিয়ে ঢুকতে হবে। আমি গিয়ে পরে শুরু করলাম ইংল্যান্ডে শুরু হলো কি কি বল, এরম ভাবে নয়। শিল্প বিপ্লবটা কি প্রথমে আগে বোঝাতে হবে। আচ্ছা, তোমরা তো অনেক বিপ্লব দেখেছো, তোমরা শুনেছো ফরাসি বিপ্লব, তোমরা ফেব্রুয়ারি বিপ্লব, তোমরা জুলাই বিপ্লব। আচ্ছা, তোমার বাড়িতেও একটা বিপ্লব হচ্ছে, কি বলো তো? সেটা ওরা বলতে কেউ পারবে, কেউ পারবে না। শিক্ষার একটা বিপ্লব হচ্ছে তোমার বাড়িতে। তুমি যতটা লেখাপড়া করছো তোমার বাপ ঠাকুর দ্বারা ততটা করেনি, এটা তোমাদের পরিবারের বিপ্লব। তোমার পরিবারে কেউ যদি চাকরি পায় সেটা তোমার পরিবারের বিপ্লব। এতদিন 7 পুরুষের মধ্যে কেউ চাকরি পায়নি, এবার কেউ স্কুল মাস্টার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, এটা বিপ্লব। ঠিক তেমনি শিল্পে যেটা বিপ্লব হয়, শিল্পের উৎপাদন ব্যবস্থায় যখন আকাশ ছোঁয়া তার উৎপাদন উঠে আসে তখন সেটা বিপ্লব হয় এবং তার প্রভাব যখন ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি যন্ত্রে যদি নতুন নতুন আবিষ্কার হয়, যন্ত্রের বিপ্লব। সাহিত্যে নতুন নতুন সাহিত্য পেলে সেটা হচ্ছে সাহিত্যের বিপ্লব। চিত্রশিল্পের নতুন নতুন রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, এদের মাইকেল অ্যাঞ্জেলো, এদের যে ছবিগুলো পৃথিবীতে ওই সময়কালে অ্যাট এ টাইম যে জনপ্রিয়তা অর্জন করেছিল, এটা হচ্ছে চিত্রশিল্পের বিপ্লব। তাহলে এই বিপ্লবটার বিষয়টা কি প্রথমে ধাপে ধাপে তাদের মধ্যে বলতে হবে। গিয়ে পরে শুরু করলাম, এটা কিন্তু শিক্ষার কিন্তু স্টাইল নয়। স্টাইলটা হচ্ছে আস্তে আস্তে তাদের মধ্যে এই শিল্প কাকে বলে, এই বিপ্লব কাকে বলে, এই কলকারখানা কাকে বলে, ওইটাকে আগে বুঝিয়ে তারপরকে রাস্তায় আনা। তো এখানে অনুকূল পরিবেশ যেটা আলোচনা করছিলাম, অবশ্যই পরিবেশ দরকার হয়, শিল্পের জন্য পরিবেশ দরকার হয়। আমার পশ্চিমবঙ্গের শিল্প হলো না, সিঙ্গুরে এসেছিল টাটা কোম্পানি, রাজনৈতিক অস্থিরতার জন্য, আমরা উদাহরণ দেব, আমাদের অনুকূল রাজনৈতিক পরিস্থিতি আছে, উদাহরণ দেব, কিন্তু তার আগে বলছি পশ্চিমবঙ্গের শিল্প বা কলকারখানা কম কেন, গুজরাটে কেন বেশি, বা আমাদের অন্যান্য মহারাষ্ট্রে কেন বেশি? কারণ কি? কারণ এইখানে রাজনৈতিক অস্থিরতা বেশি, এইখানে শিল্পের জন্য জমি দেয় না, শিল্পের জন্য শ্রমিক প্রতুলতা নেই, দক্ষ শ্রমিক এগুলো নেই, ফলে এখানে শিল্প হয়নি। তাহলে শিল্প হতে গেলে যেমন যন্ত্রপাতির আবিষ্কার যেমন একটা ফ্যাক্টর, তেমনই ফ্যাক্টর কিন্তু সেখানে তার পরিবেশটা স্থিরতা আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইংল্যান্ডের যে বস্ত্র শিল্প বিপ্লব হয়েছিল সেটা কিন্তু অনুকূল স্যাঁতস্যাঁতে একটা পরিবেশের দরকার হয়, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নেই, আর ইংল্যান্ডে ছিল বলে সেটা হচ্ছে। তাহলে শিল্প বিপ্লবের জন্য যে প্রাকৃতিক একটা পরিবেশ, একটা সামাজিক পরিবেশ, একটা রাজনৈতিক স্থিরতার পরিবেশ, এটা কিন্তু দরকার হয়, যেটা পশ্চিমবঙ্গে ছিল না বলে হয়নি, আজও এখনো হয়নি। অনেক অবশ্য এখন ভেরি রিসেন্ট অনেকে আসতে চাইছে, হবে, তাহলে অনেকটা পরে হচ্ছে, কিন্তু আগে তো হলো না। আগে গুজরাটে হলো, আগে মহারাষ্ট্রে হলো, কিন্তু পশ্চিমবঙ্গে তো আগে হলো না। বোঝা গেল কি বললাম? তাহলে অনুকূল একটা পরিবেশ দরকার। যে পরিবেশে তুমি পড়াশোনা করছো সেই পরিবেশটা যদি কেওয়াজ হয়, সেই পরিবেশটা যদি বিশৃঙ্খলময় হয়, তাহলে তোমার পরিবার
তোমার পড়ার পরিবেশটাই নষ্ট হবে, তোমার মনোসংযোগ ঘটবে না, একাগ্রতা আসবে না। ঠিক তেমনি শিল্প বা কলকারখানা করতে গেলে উন্নত সুন্দর পরিবেশ দরকার, যে পরিবেশটার জন্য বা ভৌগোলিক পরিবেশও দরকার, যে পরিবেশটা শিল্পের জন্য দরকার আছে। বোঝা গেল? এটা ইংল্যান্ডে ছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে কাঁচামালের যোগান। কাঁচামাল শিল্প করতে গেলে, কলকারখানা করতে গেলে কাঁচামাল দরকার। বস্ত্র শিল্প হবে, ইংল্যান্ডে হচ্ছে। বস্ত্র শিল্পের জন্য রং দরকার, সুতো দরকার। কোথা থেকে নিয়ে গেল? উপনিবেশ থেকে। সেই উপনিবেশের নাম কি? ভারতবর্ষ। এখান থেকে কম দামে নিয়ে গেল, আবার এখানেই তারা বিক্রি করলো। তাহলে যেতে লাভ করছে, আসতে লাভ করছে। এই যে একটা তলোয়ারের দুই দিক থেকে যেমন ধার থাকে, যেতে কাটে আসতে কাটে, ঠিক তেমনি ভারতবর্ষটাকে কাঁচামালের ক্ষেত্র ভেবে নিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের শিল্প কলকারখানাগুলো চলতো ভারত থেকে। যত উপনিবেশ ওদের ছিল, নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়া, যেখান থেকে কাঁচামাল ওরা ব্যাপক পরিমাণে অল্প দামে কিনে নিয়ে চলে যেত, ওইখানে উৎপাদন করত, আবার এখানে এসে বিক্রি করত। তাহলে কাঁচামালের জন্য জায়গা পেল, আবার ব্যবসা করার জন্য জায়গা পেল। তাই তলোয়ারের কে ওরা ব্যবহার করেছিল ভারতবর্ষকে তলোয়ারের মতো। তাহলে এই রকম কাঁচামালের যোগান ইংল্যান্ডের প্রচুর ছিল, কোনো ঘাটতি হয়নি। যে একটা লো ইস্পাত করতে গেলে তার আয়রন ডাস্ট দরকার হয়, একটা যেমন কাপড় তৈরি করতে গেলে রং আর সুতো যেমন দরকার হয়, ঠিক তেমনি এখানে কাঁচামালের যোগান অফুরন্ত ছিল ইংল্যান্ডের, যা অন্য দেশের ছিল না। নেক্সট, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি। যেটা বললাম, আমি একটা কলকারখানা করব, তুমি একটা কলকারখানা করবে, তার প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার তোমাকে সহযোগিতা করতে হবে, জায়গা দিতে হবে। জায়গা নিয়ে কোনো ঝামেলা যাতে না হয়, ঝঞ্ঝাটে না পড়ে। তারপরে কারখানাটা হলো, কারখানা থেকে চুরি যেন না হয়, পারিপার্শ্বিক রাজনৈতিক চাপ যেন না হয়, গুন্ডারা এসে বা দাদাগিরি করে যাতে সেই মালিক পক্ষকে চাপ না দিয়ে টাকা যাতে না নিতে পারে। নিরাপত্তাহীনতায় সে যদি ভোগে, তাহলে কারখানা কে করবে? সে যদি রাজনৈতিক অস্থিরতায় ভোগে, তাহলে এত টাকা খরচা করে সে কেন কারখানা করবে? বোঝা গেল কি বলেছি? তাহলে এই যে রাজনৈতিক পরিস্থিতি যদি অনুকূল হয়, তাহলে কলকারখানা হবে, নাহলে হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে চাহিদা। আমি যে উৎপাদনটা করবো তার ডিমান্ড থাকা লাগবে। একটা কলকারখানা করে উৎপাদন করলাম, তার কোনো ডিমান্ড নেই, বাজারে তার কোনো চাহিদা নেই, হবে না। তাহলে বাজারে চাহিদা থাকতে হবে। আমি যে উৎপাদনটা করছি, আমার কলকারখানা থেকে যে প্রোডাক্টটা বের হচ্ছে, সেই প্রোডাক্টের ডিমান্ড থাকা লাগবে, চাহিদা থাকা লাগবে, তবে অন্যান্য দেশ আমার এই প্রোডাক্টটা নেবে। এবং যখনই সেই দেশগুলো আমার প্রোডাক্টটা নেবে, সেই প্রোডাক্টের বিস্তার লাভ ঘটবে, আমার কলকারখানা আর সুন্দরভাবে চলবে। একটা জায়গায় 10টা কলকারখানা হবে, এক দেশ থেকে আরেকটা দেশে কলকারখানার তার শাখা প্রশাখা গড়ে উঠবে। বুঝাতে পারলাম? তাহলে এইভাবে আমি যে উৎপাদন করব, সেই উৎপাদিত দ্রব্য তার যেন চাহিদা থাকে, তার কোয়ালিটি বা গুণগত, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, গুণগত মান এবং পরিমাণগত মান সব যেন, এবং দ্রব্য তার দাম সব যেন রিলায়েবল থাকে, তার যেন আকাশ ছোঁয়া না হয়, সাধারণ মানুষ যেন সেটাকে ব্যবহার করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু তোমার জিনিসটা চলবে। নেক্সট, শ্রমিকের সহজ যোগান। ইংল্যান্ডে শ্রমিক পেতে কোনো অসুবিধা হয়নি। ইংল্যান্ডে শ্রমিক পেতে এই জন্য অসুবিধা নেই, ইংল্যান্ডের অনেক উপনিবেশ ছিল, ভারতবর্ষ থেকেও শ্রমিক নিয়ে গেছে, আশেপাশের বিভিন্ন দেশ থেকে যেখানে যেখানে উপনিবেশ ছিল সেখান থেকে নিয়ে গেছে। ফলে শ্রমিক পাওয়ার ক্ষেত্রে ওর কোনো অসুবিধা হয়নি। এটাও কিন্তু ঠিক, আমি কলকারখানা করলাম কিন্তু দক্ষ শ্রমিক লাগবে। আমি যে কারখানা করেছি, মনে করো একটা সারখানা করেছি, মনে করো একটা লো ইস্পাত কারখানা করেছি, মনে করো একটা জুতোর কারখানা করেছি, মনে করো একটা ইমিটেশনের কারখানা করছি, সেই ব্যাপারে পারদর্শী হতে হবে। না হলে কিন্তু একটা লোককে ধরে নিয়ে গেলাম আর নিয়ে বললাম যাও তুমি আমার কারখানায় চাকরি দিলাম, এই তোমার বেতন, তুমি উৎপাদন করো, কিচ্ছু করতে পারবে না। তাহলে তাকে আগে ট্রেনিং দেওয়াতে হবে, ট্রেনিং দেওয়ার পর তার অভিজ্ঞতার মাধ্যমে তাকে কাজে লাগাতে হবে। বিনা ট্রেন্ড কোনো শ্রমিককে কাজে লাগালে সেই কলকারখানা 1 মাসের মধ্যে লক আউট হয়ে যাবে, লাল বাতি চলে যাবে। বুঝে গেল কি বললাম? তাহলে আমি কলকারখানা করব, সেই যে কারখানা করছি সেই কাজটার সঙ্গে দক্ষ শ্রমিকের যোগান দিতে হবে, তবেই কিন্তু সেই কলকারখানা চলবে, নইলে কিন্তু চলবে না। তাহলে এটা হচ্ছে শ্রমিকের সহজ যোগান। দেখো আমি পয়েন্ট কটা লিখেছি, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট লিখেছি। এর সঙ্গে আর থাকতে পারে শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লব কথাটা জনপ্রিয় কি হয়েছিল কে, তাহলে 2 যোগ 6 8 নম্বরের কোশ্চেন, এটা দিতেই পারে, না দেওয়ার কোনো কারণ নেই। কারণ এই অধ্যায় থেকে যে কটা 8
নম্বরের প্রশ্ন, মাত্র দুটো আমি প্রশ্ন বলবো। একটা হচ্ছে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ড হয়েছিল, এই একটা। আর দ্বিতীয় প্রশ্ন বলবো, আমি আগের ভিডিওতে দিয়েছি, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। এই দুটো 8 নম্বরের কোশ্চেন দিলাম। আমার মতে এই চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরের জন্য এই দুটো কোশ্চেনই এনাফ। এবারে টিকা হিসাবে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি বোর্ডে দেখে নাও। ঘেটো, ফ্যাক্টরি প্রথা, পার্ল হারবার। এর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করতে পারো, ত্রিশক্তি মৈত্রী আর ত্রিশক্তি আটাত যুক্ত করতে পারো। এর সঙ্গে আর একটা যুক্ত করতে পারো যে সুয়েজ খালের জাতীয়করণ কবে কেন করা হয়েছিল, এটা করতে পারো। এ বাদে আমার মনে হয় না এই অধ্যায় থেকে অন্য কোনো প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট, 5টা প্রশ্ন দিলাম এবং সেই সঙ্গে শিল্প বিপ্লব কাকে বলে সংজ্ঞাটা বললাম, শিল্প বিপ্লবের কারণগুলো বললাম এবং শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, কেন হয়েছিল, শিল্প বিপ্লব কতটা জনপ্রিয় করেছিল কে, সবই বলে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ।